বিটিএস একাডেমি এই অনলাইন চ্যানেলে আমি প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই ওয়াকিবহাল আছো যে এটি এমন একটি হিস্ট্রি অনলাইন চ্যানেল যেখানে আমি কিউএন হামিম স্যার প্রতিনিয়ত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের গুরুত্বপূর্ণ টপিকগুলি নিয়ে আলোচনা করে থাকি। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি ক্লাস 12-এর একটি গুরুত্বপূর্ণ টপিক, দ্বিতীয় অধ্যায়ের মার্কেন্টাইলবাদ অর্থনীতি বলতে কি বোঝো এবং এর বৈশিষ্ট্য এবং প্রভাব কি পড়েছিল, এই সম্পর্কে আমি আলোকপাত করতে বসেছি। আশা করি তোমরা নিয়মিত আমার ভিডিওগুলি ফলো করছো এবং তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ইতিহাসের বিভিন্ন বিষয়ের যে ডাউটগুলি আছে সেগুলো তোমরা ক্লিয়ার করতে সক্ষম হচ্ছ। এবং অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের আজকের এই মার্কেন্টাইলবাদ সম্পর্কিত যে আলোচনা, সেই আলোচনা থেকে তোমরা অনেকটাই উপকৃত হবে। যাই হোক, আমি সরাসরি আলোচনায় আসছি। আজকের আমার টপিক মার্কেন্টাইলবাদ মূলধন বলতে কি বোঝো, এই মতবাদের মূল বৈশিষ্ট্য কি ছিল এবং এর প্রভাব কি পড়েছিল বিশ্ব অর্থনীতিতে। প্রথমেই আমি এই মার্কেন্টাইলবাদের সংজ্ঞা প্রসঙ্গে যে বক্তব্যটি উঠে আসে সেটি বলার চেষ্টা করব। মার্কেন্টাইল বিখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার লেখা বিখ্যাত গ্রন্থ ওয়েলথ অফ নেশনসে মার্কেন্টাইলবাদ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন। মার্কেন্টাইলবাদীদের ধারণায় পৃথিবীতে সম্পদের পরিমাণ সীমিত। এই মতবাদের মূল কথা হলো সংরক্ষণবাদী অর্থনীতি অনুযায়ী বলা হয় এই মতবাদ মেনে বিদেশি পণ্য আমদানি কমানোর জন্য আমদানি শুল্ক বাড়ানো হতো। এই মতবাদের মূল লক্ষ্য হলো দেশকে স্বনির্ভর ও সমৃদ্ধশালী করে তোলার জন্য নিজ দেশে সোনা ও রূপার মতো মূল্যবান ধাতুর সঞ্চয় বাড়ানো। তাহলে এই যে মার্কেন্টাইলবাদ কথাটা বলা হচ্ছে, সর্বপ্রথম এই মার্কেন্টাইলবাদ কথাটি যিনি ব্যবহার করেছিলেন তিনি হলেন বিখ্যাত অর্থনীতিবিদ যার নাম অ্যাডাম স্মিথ, এবং যে গ্রন্থে ব্যবহার করেছিলেন সেই গ্রন্থের নাম ওয়েলথ অফ নেশনস। অ্যাকচুয়ালি এই মার্কেন্টাইলবাদ কথার অর্থ হচ্ছে একদেশদর্শী বাণিজ্য। অর্থাৎ এই মার্কেন্টাইলবাদের মূল বক্তব্যই হলো বাণিজ্যটা নিজস্ব দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। বিদেশের সঙ্গে তারা যে বাণিজ্য করছে, বিদেশ থেকে যে বিভিন্ন জিনিস আমদানি করা হচ্ছে সেটার উপরে কিছুটা এরা বাধা দেওয়ার চেষ্টা এই ধরনের চিন্তাবিদরা করেছিলেন। এদের একটা বক্তব্য ছিল, এরা মনে করতেন যে পৃথিবীতে যে মূল্যবান ধাতু যে সম্পদ আছে তার পরিমাণ কিন্তু সীমিত। যদি এইভাবে অন্যান্য দেশ থেকে বিভিন্ন জিনিস আমদানি নিজ দেশে করা হয় তাহলে দেশের সম্পদ কিন্তু দেশের বাইরে চলে যাবে। কাজেই দেশের সম্পদকে দেশের মধ্যে টিকিয়ে রাখার জন্য সোনা এবং রূপার মতো মূল্যবান ধাতুগুলির সঞ্চয় নিজের দেশে বৃদ্ধি করার জন্য সর্বপ্রথম উচিত হচ্ছে বিদেশ থেকে অন্যান্য জিনিসপত্রের আমদানিটাকে কমাতে হবে, দেশের মধ্যে বাণিজ্যটাকে বাড়াতে হবে। এই যে চিন্তাধারা, এই চিন্তাধারাটাই কিন্তু এসেছিল মার্কেন্টাইলবাদীদের মনে। কাজেই সেই দৃষ্টিভঙ্গি থেকে বলা যায় মার্কেন্টাইলবাদের মূল অর্থই হলো নিজ দেশের সম্পদ বৃদ্ধি করার জন্য একদেশদর্শী বাণিজ্য। অর্থাৎ নিজ দেশের মধ্যে বাণিজ্যটাকে সীমাবদ্ধ রেখে নিজের দেশের দ্রব্য বাইরে রপ্তানি করা যেতে পারে, কিন্তু আমদানি বাইরে থেকে করে দেশের সম্পদকে দেশের বাইরে বের করে দেওয়া উচিত নয় বা ঠিক হবে না। এটাই হচ্ছে মার্কেন্টাইলবাদের মূল ব্যাখ্যা। এরপর আমি আলোচনা করব মার্কেন্টাইলবাদের যে এই যে চিন্তাধারা বা এই যে ব্যাখ্যাটি উঠে এলো এর মূল বৈশিষ্ট্যগুলি কি ছিল। মার্কেন্টাইলবাদের বৈশিষ্ট্য হিসাবে প্রথম যে পয়েন্টটি উঠে আসে সেটি হলো আর্থিক জাতীয়তাবাদ। এক্ষেত্রে বলা হয় 18 শতকে ইউরোপে বিভিন্ন দেশের অর্থনীতি রাষ্ট্রের অধীনে আসে। অর্থাৎ
রাষ্ট্র অর্থনীতির মূল নিয়ন্ত্রক হয়ে ওঠে। বণিকদের স্বার্থে গড়ে ওঠা গিল্ডগুলির বদলে রাষ্ট্র বণিক ও বাণিজ্যের বিষয়গুলি দেখাশোনা শুরু করে। রাষ্ট্রের স্বার্থের সঙ্গে বণিক ও উৎপাদকের স্বার্থকে এক দৃষ্টিতে দেখা শুরু হয়। ফলে জাতীয়তাবাদী স্বার্থ রক্ষার উদ্দেশ্যে অর্থনীতি পরিচালিত হতে শুরু করে, যার নাম হয় অর্থনৈতিক জাতীয়তাবাদ। তাহলে মার্কেন্টাইলবাদের প্রথম বক্তব্য হলো অর্থনৈতিক ক্ষমতাকে বাড়ানো, অর্থনৈতিক জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করা। কারণ অষ্টাদশ শতক থেকেই লক্ষ্য করা যায় যে ইউরোপের বিভিন্ন দেশের অর্থনীতি তাদের রাষ্ট্রের অধীনে চলে আসে, যে প্রতিটা দেশের অর্থনীতিটা রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে শুরু করে এবং রাষ্ট্রই হয়ে যায় অর্থনীতির মূল নিয়ন্ত্রক। বণিকদের স্বার্থে গড়ে ওঠা যে গিল্ডগুলি আমরা লক্ষ্য করেছিলাম দ্বাদশ, ত্রয়োদশ, পঞ্চদশ শতকে, সেই গিল্ডগুলির পরিবর্তে রাষ্ট্র কিন্তু বণিক এবং বাণিজ্য বিষয়গুলি দেখাশোনা করতে শুরু করে। রাষ্ট্রের স্বার্থের সঙ্গে বণিক উৎপাদকের স্বার্থকেও কিন্তু এক দৃষ্টিতে দেখা শুরু হয়। আগে যেমন কি করতো, গিল্ডগুলি তারা বিভিন্ন বাণিজ্যকে নিয়ন্ত্রণ করত, বিভিন্ন শিল্পকে নিয়ন্ত্রণ করত। তো অষ্টাদশ শতক থেকে এই নিয়ন্ত্রণের ভারটা যখন রাষ্ট্রের হাতে এসে শুরু হলো, তখন রাষ্ট্রের স্বার্থের সঙ্গে এই বণিকদের স্বার্থটাও কিন্তু জুড়ে যেতে লাগলো। ফলে একটা জাতীয়তাবাদী চিন্তাধারা, জাতীয়তাবাদী অর্থনৈতিক জাতীয়তাবাদী ভাবধারা কিন্তু প্রত্যেকের মধ্যে গড়ে। মার্কেন্টাইলবাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো মূল্যবান ধাতুর উপর গুরুত্ব আরোপ। মার্কেন্টাইল মতবাদে সোনা, রূপা সহ মূল্যবান ধাতুর বহির্গমন বন্ধ করা হয় ও তার সঞ্চয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। 14 এবং 15 শতকে এই নীতি মেনে স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড সহ নৌশক্তিতে শক্তিশালী দেশগুলি নিজ নিজ উপনিবেশ থেকে সোনা, রূপা সহ মূল্যবান ধাতুগুলি লুট করে নিজ নিজ দেশে আনতে শুরু করে। তাহলে মার্কেন্টাইল অর্থনীতির দ্বিতীয় বৈশিষ্ট্য বলা হচ্ছে মূল্যবান ধাতুর উপর গুরুত্ব আরোপ করা। এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে সোনা এবং রূপার মতো মূল্যবান ধাতুগুলি প্রতিটা দেশই চায় নিজের দেশ থেকে বহির্গমন, সেগুলো অন্য দেশে যাতে চলে না যায় সেটাকে বন্ধ করে নিজেদের দেশের মধ্যে এই মূল্যবান ধাতুর সঞ্চয়টিকে বৃদ্ধি করতে। যে কারণে 14 ও 15 শতক, চতুর্দশ এবং পঞ্চদশ শতক থেকে লক্ষ্য করা যায় স্পেন, পর্তুগাল, ইংল্যান্ডের মতো ইউরোপের গুরুত্বপূর্ণ দেশগুলি তারা বিশ্বের অন্যান্য জায়গায় যে উপনিবেশ স্থাপন করেছিল সেইখান থেকে এই মূল্যবান ধাতুগুলি নিজেদের দেশে নিয়ে চলে আসতে শুরু করে। অর্থাৎ নিজের দেশের সম্পদটাকে বৃদ্ধি করার জন্য একদিকে যেমন নিজের দেশের মূল্যবান ধাতুগুলি অন্য দেশে বহির্গমন বা বেরিয়ে যাওয়াটা বন্ধ করা হয়, তেমনি অন্যান্য দেশ থেকে এই মূল্যবান ধাতুগুলি যতটা বেশি আনা সম্ভব ততটা বেশি সেই ধাতুগুলিকে সংগ্রহ করে এনে নিজের দেশে এই সম্পদের পরিমাণটা বৃদ্ধি করা। মার্কেন্টাইলবাদ অর্থনীতির তৃতীয় বৈশিষ্ট্য হিসাবে বলা হয় আমদানি হ্রাস এবং রপ্তানি বৃদ্ধি। এক্ষেত্রে মার্কেন্টাইল মতবাদে আমদানি কমিয়ে রপ্তানি বাড়ানোর কথা বলা হয়। কারণ হিসাবে বলা হয় রপ্তানি বাণিজ্যের মাধ্যমে একদিকে যেমন দেশের মূল্যবান ধাতুর আগমনের পরিমাণ বাড়ে, অপরদিকে তেমনি বিভিন্ন ধরনের উৎপাদক এবং বণিকরা নতুন নতুন বাণিজ্য উৎপাদনে উৎসাহ দেখায়। অধিক পণ্য রপ্তানি করা গেলে পণ্য উৎপাদক ও বিক্রেতাদের মুনাফা বাড়ে, অতিরিক্ত মুনাফা জমতে জমতে পুঁজির পরিমাণও বাড়ে, ফলে অতিরিক্ত পুঁজি বা মূলধন নতুন নতুন পণ্য উৎপাদনের কাজে লাগানো যায়। তাহলে এই মার্কেন্টাইলবাদের মূল বৈশিষ্ট্যই ছিল আমদানিটাকে কমিয়ে দাও আর রপ্তানিটাকে বাড়িয়ে দাও। এদের বক্তব্য হচ্ছে যদি রপ্তানি করা হয়, দেশ থেকে বিভিন্ন উৎপাদিত দ্রব্য যদি রপ্তানি করা হয়, তাহলে সেইগুলি রপ্তানি করে তার পরিবর্তে যেমন ধনসম্পদ নিজেদের দেশে আসতে শুরু করে,
তেমনি নিজেদের দেশের উৎপাদিত দ্রব্যটি অন্যান্য দেশে বিক্রি করার ফলে নিজেদের দেশের যে উৎপাদক শ্রেণী, বণিক শ্রেণী, উৎপাদক শ্রেণী যারা উৎপাদন করছে তারাও যেমন লাভবান হয়, যারা রপ্তানি করছে সেই বণিক শ্রেণীও কিন্তু লাভবান হয়। কাজে অধিক পণ্য রপ্তানি যদি করা যায় তাহলে পণ্য উৎপাদক এবং যারা বাণিজ্য করছে প্রত্যেকেরই কিন্তু মুনাফা বেড়ে যাচ্ছে, যার অর্থ হচ্ছে দেশের সম্পদটা কিন্তু বেড়ে যাচ্ছে, দেশের পুঁজি কিন্তু বেড়ে যাচ্ছে। তাই মার্কেন্টাইল অর্থনীতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল যে আমদানিটাকে কমিয়ে দিয়ে রপ্তানিটাকে বাড়িয়ে দেওয়া। অর্থাৎ আমদানি কমে গেলে দেশের সম্পদ বাইরে বেরোনোর সম্ভাবনা কমে যায়, আর রপ্তানিটা বেড়ে গেলে বাইরে থেকে সম্পদ দেশে ফিরে আসা সম্ভব হয়। কাজে সেই দৃষ্টিভঙ্গি থেকে আমদানিটাকে হ্রাস করে রপ্তানিটাকে বৃদ্ধির দিকে এই মার্কেন্টাইলবাদের মতবাদ যারা বিশ্বাসী তারা গুরুত্ব দেওয়ার কথা বলেছিলেন। এছাড়াও এই মার্কেন্টাইলবাদ অর্থনীতির অপর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অবাধ বাণিজ্যের বিরোধিতা। এক্ষেত্রে কি বলা হচ্ছে না, মার্কেন্টাইল মতবাদে বলা হয় অন্য দেশের স্বার্থ রোধ করে নিজের দেশে বাণিজ্যের প্রসার ঘটানো উচিত। এই উদ্দেশ্যে অন্য দেশের বাণিজ্য নীতির উপর আমদানি শুল্ক চাপিয়ে নিষেধাজ্ঞা জারি করা উচিত এবং নিজের দেশের শিল্পোদ্যোগ ও শিল্প নীতিকে শুল্ক মুক্ত করে ও ভর্তুকি দিয়ে উৎসাহ জাগানো উচিত। অবাধ বাণিজ্যে পরিণতি হিসাবে নৌশক্তিতে শক্তিশালী দেশগুলি নিজেদের মধ্যে বাণিজ্যের প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়ে। তাহলে মার্কেন্টাইলবাদ মতবাদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অবাধ বাণিজ্যের বিরোধিতা। অর্থাৎ যে অবাধ বাণিজ্যের কথা বলা হচ্ছে, যে বিপুল পরিমাণ প্রতিটা দেশের মধ্যে যে বাণিজ্যের সম্প্রসারণ, এটাকে বন্ধ করার কথা বলা হচ্ছে। কারণ বলা হচ্ছে প্রয়োজনে অন্য দেশের বাণিজ্যের প্রসারটাকে রদ করার জন্য তাদের বাণিজ্য নীতির উপর কিন্তু আমদানি শুল্কটা চাপিয়ে দিয়ে নিষেধাজ্ঞা জারি করা উচিত। আর নিজের দেশের শিল্পোদ্যোগ, নিজের দেশের যে শিল্প নীতি সেটাকে শুল্ক মুক্ত করে দিয়ে, প্রয়োজনে শুল্ক মুক্ত করে দিয়ে অথবা ভর্তুকি দিয়ে নিজের দেশের শিল্প বা তার উৎপাদিত দ্রব্যের বাণিজ্যটাকে বাড়ানো উচিত। সবসময় উচিত হচ্ছে যে অন্য দেশের স্বার্থ প্রয়োজনে ক্ষুণ্ণ করে দাও, তাদের আমদানি শুল্ক বাড়িয়ে দাও, কিন্তু নিজের দেশের বাণিজ্যটাকে উৎসাহ দেওয়ার জন্য প্রয়োজনে ভর্তুকি দিয়েও নিজের দেশের বাণিজ্যটিকে বাড়ানো উচিত। এবং এই অবাধ যে বাণিজ্য নীতি প্রতিটা দেশের মধ্যে এর চূড়ান্ত বিরোধিতা করে। কারণ অবাধ বাণিজ্য নীতির ফলে কি হচ্ছে না, নৌশক্তিতে শক্তিশালী দেশগুলি নিজেদের বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়ছে এবং জড়িয়ে পড়ার ফলে কি হচ্ছে না, তাদের বাণিজ্যের নীতির ক্ষেত্রে দেশে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। তাই সেই দৃষ্টিভঙ্গি থেকে অপরের বাণিজ্যটাকে শুল্ক বাড়িয়ে রোধ করে দিয়ে নিজের দেশের বাণিজ্যটাকে বৃদ্ধি করার বা বৃদ্ধি ঘটনার একটা প্রবণতা এই অবাধ বাণিজ্য নীতির মধ্যে লক্ষ্য করা যায়। মার্কেন্টাইলবাদ অর্থনীতির পঞ্চম বৈশিষ্ট্য হিসাবে তুলে ধরা হয় কৃষির বাণিজ্যিকীকরণের উপর নিয়ন্ত্রণ। এক্ষেত্রে মার্কেন্টাইল মতবাদে কৃষির বাণিজ্যিকীকরণের নিয়ন্ত্রণের কথা বলা হয়। এই মতবাদে বলা হয় দেশের বাইরে খাদ্যশস্য রপ্তানি করলে দেশে খাদ্য সংকট দেখা দেবে। তাই সরকারের উচিত দেশে উৎপাদিত খাদ্য শস্যকে দেশের বাইরে রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করা। কৃষকদের কৃষিকাজে উৎসাহ যোগানোর জন্য কর মুকুবের পাশাপাশি বিভিন্নভাবে সাহায্য করা হয়। এই নীতি মেনেই সে সময় ইউরোপের কৃষকগণ নিজ নিজ পরিবারের খাদ্যের প্রয়োজন মেটানোর লক্ষ্যে এবং সরকারি খাজনা পরিশোধের জন্য খাদ্য শস্যের উৎপাদন শুরু করে। মার্কেন্টাইলবাদ অর্থনীতির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কৃষির বাণিজ্যিকীকরণের উপর নিয়ন্ত্রণ করা। কারণ এই ধরনের মতবাদের প্রবক্তারা মনে করেন যে যদি কৃষির বাণিজ্যিকীকরণটা হয়, অর্থাৎ দেশে উৎপাদিত খাদ্যশস্য যদি বাইরের দেশে রপ্তানি হয়ে যায়, ব্যবসায়িক পণ্য হিসাবে যদি কৃষিজ উৎপাদিত দ্রব্য রপ্তানি হয়ে যায়, তাহলে দেশের মধ্যে খাদ্য সংকট দেখা দিতে পারে। তাই সরকারের উচিত উৎপাদিত খাদ্যশস্যকে দেশের বাইরে রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করা, মানে কোনোভাবেই খাদ্যশস্য যেন দেশের বাইরে রপ্তানি না হয়।
এবং এই নিষেধাজ্ঞা করা সেই সঙ্গে যাতে কৃষকেরা খাদ্যশস্য উৎপাদনে উৎসাহ লাভ করে তার জন্য তাদেরকে যথেষ্ট সহযোগিতা করা, উৎসাহ দেওয়া, তাদের কর মকুব করা। যদি এইভাবে কৃষিজ খাদ্যশস্য উৎপাদনটাকে উৎসাহ দেওয়া হয় তাহলে লক্ষ্য করা যাবে যে প্রতিটি কৃষক পরিবার নিজ নিজ পরিবারের খাদ্যশস্যের প্রয়োজন মিটিয়ে এরা সরকারি খাজনা পরিশোধ করার উপর গুরুত্ব আরোপ করবে। এই মার্কেন্টাইল অর্থনীতির অপর একটি বৈশিষ্ট্য বলা হচ্ছে শিল্প বাণিজ্যে রাষ্ট্রীয় উদ্যোগ। দেশের শিল্প ও বাণিজ্যে রাষ্ট্র উদ্যোগ নেবে বলে উল্লেখ করা হয় এই মতবাদে। দেশের কোনো বণিক গোষ্ঠী বা শিল্প প্রতিষ্ঠানকে বাণিজ্যের প্রসার বা শিল্প স্থাপনের সাহায্যের জন্য রাষ্ট্র এগিয়ে আসবে, অর্থাৎ রাষ্ট্রের পৃষ্ঠপোষকতাতেই দেশের মধ্যে শিল্প বাণিজ্যের প্রসার ঘটবে। এই নীতি মেনেই ইংল্যান্ডের নেভিগেশন আইন জারি হয়। ফ্রান্সে ফরাসি মন্ত্রী কোলবার্ট সরকারি অর্থ নিয়ন্ত্রণ নীতি জারি করেন। কোলবার্ট বলেন, সার্বভৌম রাষ্ট্রের সম্পদ ও ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে রাষ্ট্রকে মার্কেন্টাইল মতবাদ অনুসরণ করা উচিত। অর্থাৎ এই মতবাদে বিশ্বাসীদের অপর একটি গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল যে শিল্প এবং বাণিজ্যের উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা প্রয়োজন আছে। প্রয়োজনে কোনো বণিক সংগঠনকে বা কোনো শিল্প উৎপাদক কোনো গোষ্ঠীকে রাষ্ট্র থেকে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে এবং রাষ্ট্রের পৃষ্ঠপোষকতাতেই দেশের মধ্যে শিল্প এবং বাণিজ্যের প্রসার ঘটবে। এবং এর উল্লেখযোগ্য বিষয় হলো যে ইংল্যান্ডে এই উদ্দেশ্যকে সামনে রেখেই নেভিগেশন আইন যেমন পাস করা হয়, ফ্রান্সেও ফরাসি মন্ত্রী কোলবার্ট সরকারি অর্থ নিয়ন্ত্রণ নীতি তিনি জারি করেছিলেন। কারণ তিনি বলেন সার্বভৌম রাষ্ট্রের সম্পদ ও ক্ষমতা বাড়ানোর জন্য লক্ষ্যে রাষ্ট্রকে মার্কেন্টাইল মতবাদ নীতি অনুসরণ করতে হবে। অর্থাৎ রাষ্ট্রের উচিত হচ্ছে দেশের বণিক এবং শিল্প গোষ্ঠীকে বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা দান করা। এই মার্কেন্টাইলবাদ অর্থনীতির অপর একটি বৈশিষ্ট্য হলো ব্যক্তি মালিকানাকে স্বীকৃতি দেওয়া। মার্কেন্টাইলবাদ মতবাদে ব্যক্তি মালিকানাকে স্বীকৃতি দেওয়া হয়। কোনো বণিক বা শিল্পপতি নিজের পুঁজিকে বাণিজ্যের পণ্য বা শিল্প উৎপাদনে কাজে লাগাতে পারবে। এতে একদিকে যেমন দেশীয় অর্থনীতিতে ব্যক্তিগত পুঁজির যোগান বাড়বে, অপরদিকে তেমন দেশের সামগ্রিক অর্থনীতিতে মূলধনের পরিমাণও স্ফীত হবে। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের আগে এই ধরনের ব্যক্তি মালিকানার উদ্ভব প্রসার ঘটে। ব্যক্তিগত পুঁজির যোগান ইংল্যান্ডের শিল্প বিপ্লবের উত্থান ও প্রসারে সাহায্য করে। তাহলে এই মার্কেন্টাইলবাদ মতবাদে বিশ্বাসীদের অপর একটি গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল যে ব্যক্তি মালিকানাকে স্বীকৃতি দেওয়া। কোনো ব্যক্তি, দেশের কোনো ব্যক্তি পুঁজিপতির, তার যদি অর্থ থাকে তাহলে সেই অর্থটা সে বাণিজ্যিক পণ্য বা শিল্প উৎপাদনের কাজে কিন্তু ব্যবহার করতে পারে। যদি সেটা ব্যবহার করে তাহলে দেশের অর্থনীতিতে ব্যক্তিগত পুঁজির যেমন যোগান হবে বা রাষ্ট্রের একটা নিজস্ব অর্থনীতি আছে, এছাড়াও দেশের যে পুঁজিপতিরা আছে তাদের তো অর্থ আছে, তো সেই অর্থ যদি শিল্প উৎপাদনে লাগানো হয়, বাণিজ্যের ক্ষেত্রে লাগানো হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে না তাদের পুঁজিটা রাষ্ট্রের পুঁজির সঙ্গে যুক্ত হয়ে সার্বিকভাবে দেশের পুঁজিটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, দেশের বাণিজ্যের অর্থনীতির কিন্তু মূলধনটা কিন্তু বেড়ে যাবে। তাই ইংল্যান্ডের শিল্প বিপ্লবের আগে এই ধরনের ব্যক্তিগত মালিকানার উদ্ভব এবং প্রসার ঘটেছিল। ব্যক্তিগত পুঁজির যোগানই কিন্তু ইংল্যান্ডের শিল্প বিপ্লবের উত্থান এবং প্রসার ঘটাতে সহযোগিতা করেছিল। তাহলে এই মার্কেন্টাইলবাদ অর্থনীতির আলোচনা প্রসঙ্গে আমরা বেশ কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা এখানে লক্ষ্য করলাম, যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে আর্থিক জাতীয়তাবাদ প্রতিষ্ঠার উপর, মূল্যবান ধাতুগুলির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, দেশের আমদানি হ্রাস রপ্তানি বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে, অবাধ বাণিজ্য নীতির বিরোধিতা করার কথা বলা হয়েছে, কৃষির বাণিজ্যিকীকরণের উপর নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে, শিল্প বাণিজ্যের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে এবং ব্যক্তি মালিকানাকে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। মার্কেন্টাইল অর্থনীতির এই সকল বৈশিষ্ট্যগুলি কিন্তু গুরুত্বপূর্ণ আকার ধারণ করেছিল। এরপর আমি আলোচনায় আসব এই মার্কেন্টাইলবাদের মতবাদের প্রভাব কি পড়েছিল, বা এই মার্কেন্টাইলবাদ মতবাদের উদ্ভব এবং তার কার্যকরী করার ফলে অর্থনীতিতে এর কি প্রভাব পড়েছিল বা এর ফলাফল কি হয়েছিল। সর্বপ্রথম প্রভাব হচ্ছে অর্থনৈতিক জাতীয়তাবাদ।
এই প্রথম রাষ্ট্রের অর্থনীতির নিয়ন্ত্রণ রাষ্ট্রাধীন হয়ে পড়ে। রাষ্ট্রের স্বার্থ এবং বণিক ও উৎপাদকদের স্বার্থ অভিন্ন বলে বিবেচিত হতে শুরু হয়। দেশের অর্থনৈতিক কার্যকলাপ গিল্ডের স্থানে জাতীয় সরকারের হাতে চলে যায়। এইভাবে মার্কেন্টাইলবাদ অর্থনৈতিক জাতীয়তাবাদের রূপ নেয়। তাহলে প্রথম প্রভাব হলো যার উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। তো এর প্রথম গুরুত্ব আরোপ হলো অর্থনৈতিক জাতীয়তাবাদ একটা প্রতিষ্ঠিত হচ্ছে এই বিষয়টি ঘটলে। যদি মার্কেন্টাইলবাদ মতবাদের প্রসার ঘটে তাহলে দেশের অর্থনীতি রাষ্ট্রের নিয়ন্ত্রণে এসে যাবে। রাষ্ট্রের স্বার্থ এবং বণিক ও উৎপাদকের স্বার্থ অভিন্ন বলে বিবেচনা করা হয় এবং দেশের অর্থনীতিতে কার্যকলাপে গিল্ডের যে এতকাল ভূমিকা ছিল সেখানে রাষ্ট্রের ভূমিকা চলে আসে। এইভাবে মার্কেন্টাইল অর্থনীতি অর্থনৈতিক জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করে। দ্বিতীয় প্রভাব কি বলেছিল? সামুদ্রিক বাণিজ্যের প্রসার। মার্কেন্টাইলবাদ মতবাদ অনুসারে মুদ্রা তৈরি, সোনা ও নৌবাহিনীর শক্তি বৃদ্ধির জন্য ও জাতীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য বুলিয়ন অর্থাৎ সোনা ও রূপার সঞ্চয় বাড়ানো অত্যাবশ্যক। এই উদ্দেশ্যে 16 শতকের দ্বিতীয়ার্ধ থেকে বহু ইউরোপীয় রাষ্ট্র সামুদ্রিক বাণিজ্যের প্রসার ও উপনিবেশ স্থাপনে উদ্যোগী হয়। বলা হচ্ছে যে আধুনিক এর একটা উল্লেখযোগ্য প্রভাব হলো সামুদ্রিক বাণিজ্যের প্রসার। এই মতবাদ অনুসারে বলা হচ্ছে দেশের মুদ্রা তৈরি, সেনা ও নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করার জন্য এবং দেশের জাতীয় মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য সোনা ও রূপর সঞ্চয় বাড়ানো আবশ্যক। মানে কোন দেশ কতটা শক্তিশালী সেটা যদি প্রমাণ করার জন্য কি করা হচ্ছে না, দেশে সোনা এবং দেশের যে সোনা এবং রূপর সঞ্চয়টাকে বাড়ানো প্রয়োজন আছে। যদি দেশের সেনাবাহিনী এবং নৌবাহিনীকে শক্তিশালী করা দরকার হয়, এই উদ্দেশ্যেই 16 শতকের দ্বিতীয়ার্ধ থেকে বহু ইউরোপীয় রাষ্ট্র কিন্তু সামুদ্রিক বাণিজ্যের প্রসার ঘটাতে উদ্যোগী হয়েছিল। অন্যান্য দেশ থেকে সম্পদ আমদানি করে নিজের দেশের পরিমাণ বৃদ্ধি করার জন্যই কিন্তু সম্পদের পরিমাণ বৃদ্ধি করার জন্যই তারা সামুদ্রিক বাণিজ্যের উদ্যোগী হয়েছিল। এই অর্থনীতির অপর একটি উল্লেখযোগ্য প্রভাব হলো উপনিবেশ স্থাপন। মার্কেন্টাইলবাদ নীতি অনুসারে ইউরোপীয় দেশগুলি কাঁচামাল সংগ্রহ, পণ্য বিক্রির বাজার দখলের উদ্দেশ্যে এশিয়া, আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন অঞ্চলে উপনিবেশ স্থাপন করে। উপনিবেশগুলিতে একাধিপত্য বজায় রাখতে নৌসেনা, শক্তিশালী নৌবহর গঠন, অস্ত্র উৎপাদন বৃদ্ধি ইউরোপীয় দেশগুলির মধ্যে সংঘাত তীব্র করে। তাহলে এই মার্কেন্টাইলবাদ অর্থনীতির মূল বৈশিষ্ট্য ছিল দেশের সম্পদ বৃদ্ধি করা, আর এই সম্পদ বৃদ্ধি করার জন্য প্রয়োজন হচ্ছে উপনিবেশ দখল করা। তো যখনই এই ধরনের অর্থনীতিগুলি বাস্তবায়িত হতে শুরু করলো, সঙ্গে সঙ্গে ইউরোপীয় দেশগুলি কিন্তু এশিয়া, আফ্রিকা এবং আমেরিকার মতো বিভিন্ন অঞ্চলে উপনিবেশ স্থাপন করতে শুরু করলো এবং সেখানে একাধিপত্য প্রতিষ্ঠা করে তাদের সম্পদ যেমন নিজের দেশে আনতে উদ্যোগী হলো, সেই একাধিপত্য প্রতিষ্ঠা করার জন্য নৌবাহিনী, শক্তিশালী নৌবহর গঠন, অস্ত্র উৎপাদন বৃদ্ধি ইউরোপীয় দেশগুলির মধ্যে সংঘাত তীব্রতর হলো। মানে এইভাবে দেশের সংঘাতটা তীব্রতর আকার ধারণ করলো। বিভিন্ন দেশের মধ্যে এই উপনিবেশ দখলের জন্য সংঘর্ষ। এই মার্কেন্টাইলবাদ অর্থনীতির অপর একটি উল্লেখযোগ্য প্রভাব হলো কৃষির উপর বিরূপ প্রভাব। বিষয়টা কি না, মার্কেন্টাইল মতবাদের কৃষিজ উৎপাদন বাড়ানোর উপর জোর দেওয়ার ফলে কৃষকেরা একদিক থেকে ক্ষতিগ্রস্ত হয়। খাদ্যশস্যের অবাধ বিক্রয় এবং বাইরে রপ্তানি নিষিদ্ধ হওয়ায় কৃষকরা তাদের উৎপাদিত খাদ্যশস্যের ন্যায্য দাম পেত না। এই জন্য সে যুগে ইউরোপের কৃষকরা মূলত নিজ নিজ পরিবারের প্রয়োজন মেটানো এবং সরকারি খাজনা পরিশোধ করার উদ্দেশ্যে উৎপাদন করত। কৃষির উন্নতি ঘটিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধির কোনো উদ্যোগ দেখা যেত না। তাহলে মার্কেন্টাইলবাদ অর্থনীতির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি বলা হয়েছিল, যে কৃষিজ দ্রব্য বাইরে রপ্তানি করা হবে না, কৃষির বাণিজ্যিকীকরণের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল। এর প্রভাবটা কিন্তু একটি বিরূপ প্রতিক্রিয়া হয়েছিল। কি হয়েছিল না, কৃষকেরা যে উৎপাদন করত বিভিন্ন খাদ্যশস্য, সেখানে তারা কিন্তু দেখতো যে তাদের যে উৎপাদিত দ্রব্য যখন বিক্রয় হতো না বা বাইরে যখন রপ্তানিটা বন্ধ করে দেওয়া হলো, তখন উৎপাদনের পরিমাণটা অনুযায়ী কিন্তু
তারা সে অর্থে অর্থ লাভ করতে কিন্তু পারত না। কাজেই তারা দেখছে যে অর্থের যে ন্যায্য মূল্য, সেই মূল্য কিন্তু তারা আর পেত না। কারণ কি, উৎপাদনটা প্রচুর পরিমাণে হচ্ছে, সে অর্থে উৎপাদনটা বাইরে কিন্তু রপ্তানি হচ্ছে না। তখন কৃষকরা কি ঠিক করলো, যে যখন আমার উৎপাদিত দ্রব্যের মূল্য কম, দেশের মধ্যে সেগুলো সীমাবদ্ধ আছে, সে অর্থে কোনো আর্থিক তাদের উপকার হচ্ছে না, তখন তারা উৎপাদনটাকে ধীরে ধীরে কমিয়ে দিতে লাগলো নিজের পরিবারের প্রয়োজন মেটানোর জন্য, আর ঋণ শোধ করার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু তারা উৎপাদন করতে শুরু করলো। অবাধ যে উৎপাদনের ব্যাপারটা ছিল, সেক্ষেত্রে তারা কিন্তু আস্তে আস্তে সেটাকে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলো। কাজে মার্কেন্টাইলবাদ অর্থনীতির এই ব্যাখ্যার ফলে বা কৃষির বাণিজ্যিকীকরণের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ফলে কি হচ্ছে না, দেশের উৎপাদনটা কিন্তু সার্বিকভাবে কমে যাচ্ছে, উৎপাদন বৃদ্ধির উপর কিন্তু কোনো নজর দেওয়া হচ্ছে না। কাজেই মার্কেন্টাইলবাদ অর্থনীতির উল্লেখযোগ্য প্রভাব যেগুলি বলা হলো, যেমন অর্থনৈতিক জাতীয়তাবাদ প্রতিষ্ঠা হচ্ছে, সামুদ্রিক বাণিজ্যের প্রসার ঘটছে, উপনিবেশ দখল করার প্রবণতা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি কৃষির উৎপাদনের উপরেও কিন্তু একটা নিষেধাজ্ঞা এসে যাচ্ছে বা একটা বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে, উৎপাদনটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। যাই হোক, আজকে আমি আমার এই ক্লাসে আমি মার্কেন্টাইলবাদ অর্থনীতি কাকে বলে, তার বৈশিষ্ট্য এবং তার প্রভাব সম্পর্কে আলোকপাত করলাম। আশা করি যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো এবং ক্লাসটি মনোযোগ দিয়ে শুনেছো, তারা এই মার্কেন্টাইলবাদ অর্থনীতি সম্পর্কে একটা ধারণা লাভ করতে পেরেছো। এভাবেই তোমরা এই ভিডিওগুলি নিয়মিত ফলো করতে থাকো। আশা করি তোমরা এখান থেকে যথেষ্ট উপকৃত হবে। কাজেই এইভাবেই প্রতিটা বিষয়ে তোমাদের প্রতিটা অধ্যায় থেকে বিভিন্ন টপিকগুলি নিয়ে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। আমার বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য নিচে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কের উপর তোমরা ক্লিক করতে পারো। অবশ্যই প্রত্যেকে বিটিএস একাডেমির সঙ্গে থাকো, এই অনলাইন চ্যানেলের সঙ্গে থাকো এবং এই ইউটিউব চ্যানেলটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে এবং নিয়মিত ফলো করতে কেউ ভুলো না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের অন্য কোনো টপিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায়।